পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ নেপালের ভ্রমণ গল্প শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার অভিজ্ঞতা, নেপালের ইমিগ্রেশন এবং ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমাদের এবারের নেপালের ভ্রমণ যাত্রা ছিল 7 দিনের। তো আজকে প্রথম দিনের গল্প নিয়ে শুরু করছি। আশা করছি আমাদের 7 দিনের এই নেপাল ট্রাভেল সিরিজ আপনাদের অসম্ভব ভালো লাগবে এবং আমাদের সাথেই আপনারা থাকবেন। সো পপকর্ন নিয়ে বসে পড়ুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শারমিরা। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, সো আই ওয়াজ সো এক্সাইটেড। অ্যান্ড আমার থেকে শোভন অনেক বেশি এক্সাইটেড ছিল আমাকে প্রত্যেকটা জায়গা ঘোরানোর জন্য। ও সবসময় বলতো তোমাকে নিয়ে যদি এই সানরাইজটা দেখতে পারতাম, তোমাকে নিয়ে যদি পোখরা লেকে ঘুরতে পারতাম। এই কারণেই আসলে আমার নেপাল যাওয়া। তো বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে একদম নেপালে গিয়ে প্রথম দিন থাকছে আজকে ভিডিওতে। নেপাল ট্যুরের শুরুতে আমরা প্রথমেই টিকিট কাটার জন্য চলে গেলাম গোজাইন অ্যাপসে। দেন এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ডেটে আমাদের পছন্দ মতো ফ্লাইট চুজ করে নিলাম। আপনারা যারা যাওয়ার প্ল্যানিং করবেন তারা অবশ্যই 2 থেকে 3 মাস আগে প্লেনের টিকিটটা কনফার্ম করে নেবেন, তাহলে আর একটু ডিসকাউন্ট পাবেন। তো আমাদের দুজনের কস্ট পড়েছিল অ্যারাউন্ড 70,000। ওকে, এবার শুরু করছি। এখন বাসা থেকে বের হবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। সজীব আমাদের আগে দিবে। তো এরপর এই যে আমাদের গাড়ি চলে আসছে। আমরা আমাদের লাগেজগুলো উঠে আমরা গাড়িতে উঠে পড়লাম। এখানে শালাদুলা ভাইয়ের একটু বিদায় পর্ব চলছে। তো এরপরে আমরা গাড়িতে উঠলাম। তো আমরা বাসা থেকে বের হয়েছি 1:40-এ, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 4:30-এ। তো আমরা একটু হাতে টাইম নিয়ে বের হয়েছি। তো ওই দিন বেশি একটা জ্যাম ছিল না, তো আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসতে পারছি। তো শুরুতেই আমার সাথে একটা খারাপ জিনিস হয়েছে। আমি আমার সানগ্লাসটা এই গাড়িতেই রেখে গিয়েছি, তো হারাই ফেললাম ফার্স্টেই আমার সানগ্লাসটা ট্যুরের আগেই। তো এই কারণে আমি ওর সাথে খুব ঘ্যান করতেছিলাম, যদিও আমার কাছে আরেকটা ছিল, তবে ওইটা নতুন কিনছিলাম, ওইটাই হারাই ফেলছিলাম। এরপরে ওই যে ট্রলি নিয়ে আসলো, এরপর আমরা আমাদের লাগেজগুলো উঠে নিলাম। তো যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর ছিল, মানে আমি চেয়েছিলাম প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করি। আমি তো প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করছিলাম। কিছু জায়গায় ওর বকাও খেয়েছি, লেট করেছে এই কারণে। তো এয়ারপোর্টে ঢোকার পরপরই তো অনেক ফর্মালিটিস। তো এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছিল। ওই দিন অনেক বেশি লাইন ছিল, অনেক বড় বড়। তো ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। দেন আমাদের ব্যাগেজগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ভিতরে যাচ্ছিলাম আমাদের ইমিগ্রেশনের কমপ্লিট করার জন্য এখানে ফর্মালিটিসগুলো। তো আমরা বিমানের চেকিং কাউন্টার লাইনে ওয়েট করছি। যখন আমাদের টার্ন আসবে আমরা আমাদের নির্ধারিত বোর্ডিং পাস নিয়ে নিব। সো আমরা আগে ওয়েব চেক করে আমাদের সিট সিলেক্ট করে রেখেছি। সো আশা করি খুব একটা হ্যাসেল হবে না। উই উইল গেট আওয়ার ডিজায়ার্ড সিট। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, যেহেতু নেপালে যাওয়ার সময় ম্যাক্সিমাম ভিউ ডান পাশ থেকে দেখা যায়। আমরা বিভিন্ন ব্লগে দেখেছি। তো এই কারণে আমরা আগের দিন ওয়েব চেকিং করে আমাদের সিটটা আমরা ডান পাশেই সিলেক্ট করে নেই। তো আপনারা যারা যাবেন অবশ্যই একদিন আগে ওয়েব চেকিংয়ের মাধ্যমে আপনাদের বিমানের সিটটা সিলেক্ট করে নেবেন। তো আমরা চেক ইন শেষ করে আমরা বোর্ডিং পাস পেয়ে গিয়েছি। এরপরে আমরা আমাদের লাউঞ্জে চলে যাব। সো তার আগে ইমিগ্রেশন কমপ্লিট করব। আর যেই আঙ্কেলটা আমাদেরকে বোর্ডিং পাস দিয়েছে, হি ওয়াজ সুপার ফ্রেন্ডলি। সো আব্বুর পরিচয় যখন দিলাম যে আব্বু এখানে বিমানে জব করে, স্টাফ, দে গিভ আ হিউজ রেসপেক্ট অ্যান্ড খুব ফাস্ট অ্যান্ড আর্লি আমাদের কাজগুলো করে দিল। তো এরপর আমরা চলে গেলাম ইমিগ্রেশন রুমে। এখানে তো আসলে কিছু ভিডিও করতে দেয় না, দ্যাটস ওয়াই আমরা কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমরা এখন যাব লাউঞ্জে, বাট তার আগে এখানে চেকিং হয়েছে, আমাদের পুলিশ ভেরিফিকেশন যেটা বলে। তবে ওই দিন অনেক বেশি টাইম নিয়েছিল। তো শোভন বলতেছিল এর আগে ও 2 বার নেপাল গিয়েছে, বাট এরকম প্রত্যেককে আলাদাভাবে পুলিশ ভেরিফিকেশনটা হয় নাই। তো ওই দিন আমাদের একটু বেশি সময় লেগেছিল। তো এটা কমপ্লিট করে দেন আমরা চলে যাচ্ছিলাম লাউঞ্জে। কমপ্লিট করে আমরা এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। তো টাইম আমাদের খুব শর্ট। তো আমরা ভাবছিলাম আমরা লাউঞ্জের খাবারটা খেতে পারবো না, আমাদের হাতে অনলি 30 মিনিট ছিল। আর এরপরেও আমরা খুব তাড়াতাড়ি করে ওখানে গেলাম। তো আমরা বলাকা লাউঞ্জে গিয়েছিলাম। তো লাউঞ্জে ঢুকে এখানে কিছু ফর্মালিটিস ছিল, সেটা কমপ্লিট করে আমরা খাবারের আইটেমের কাছে চলে যাই। আমরা এখন বলাকা লাউঞ্জে ঢুকেছি। শোভন তো লাউঞ্জে ঢুকে এখানে অনেক টাইপসের খাবার ছিল, কোনটা রেখে কোনটা খাবো, আসলে টাইমও খুব কম। তো শোভন খুঁজতেছিল ওর পছন্দের থাই স্যুপ, বাট আনফর্চুনেটলি সেটা ছিল না। বাট অন্যান্য যে খাবারগুলো ছিল সবগুলো অনেক ভালো ছিল। তো এর মধ্যে থেকে আমরা নিতেছিলাম। যাই হোক, তারপরে আমি দেখতেছিলাম আমি কোন খাবারটা নিব। তো খুব কম টাইমের মধ্যে আসলে ওরকম খাওয়া যায় না, তাও টুকটাক যেটুকু পারছি আমরা নিছি। আর বলতে গেলে এই পেস্ট্রি আইটেমগুলো অনেক বেশি ভালো ছিল, আমার তো অনেক বেশি ভালো লাগছিল, ইয়াম্মি ছিল অনেক বেশি।
দেন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু সময় একটু বসলাম 5 মিনিটের মতো, দেন আমরা আবার চলে গেলাম। তো আপনারা যদি কোনো সিগনেচার ক্রেডিট কার্ড হোল্ডার হন তাহলে আপনারা কিন্তু যে কোনো টিকিট যে দিয়েই এখানে কিন্তু অ্যাপেল করতে পারবেন লাউঞ্জ সিস্টেম। তো লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার বের হয়ে যাব, যেহেতু আর 30 মিনিটস আছে আমাদের ফ্লাইটের, সো আমরা এখন এয়ারক্রাফটের দিকে যাবো। তো খুব রাশের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দৌড় দিচ্ছি এখান থেকে। তো আমরা এখন এয়ারক্রাফটের দিকে যাব। তো সবসময় মা আমাকে বলতো লেট লতিফ, মানে আমি স্কুল কলেজ ভার্সিটি প্রাইভেট সব জায়গায় লেট করে ঢুকছি। আর হচ্ছে এখানেও আমরা হচ্ছে ফ্লাইটে সব থেকে লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। তো মানে একটু হলে ফ্লাইট মিস করতাম, এরকম একটা অবস্থা ছিল ওই দিন। আমরা এখন আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি, রোদটা এত সুন্দর লাগতেছে এই সাইড থেকে। তো আমরা আমাদের বাসে উঠে গেলাম, এখান থেকে আমরা হচ্ছে বিমানের কাছে যাব। আমরা এখন বাসে উঠলাম, বাসে করে প্লেনের দিকে যাচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যে করেছি সব কাজগুলো। সো ইমিগ্রেশন অনেক লেট হয়েছে, কারণ আমাদের একটা নেক অফ দ্য মোমেন্টে দৌড়ে আসতে হয়েছে, উপায় ছিল না। তো এখানে শোভন আমাকে বোঝাচ্ছিল কোনটা কোন প্লেন, কোনটা কোন কান্ট্রিতে যায়, এগুলো আমার তখন মনে হচ্ছিল আমি একটা পিচ্ছি। 777 যেটার বলে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ আসন সংখ্যক বিমান। তো ড্রিম লাইনার 787 আসার আগে এইটাই ছিল সবচেয়ে বড়। সিটের দিক দিয়ে এখনও এটা বড়, বাট ফ্যাসিলিটির দিক দিয়ে ড্রিম লাইনার আগে। তো তার বকবকানি শুনতে শুনতে প্লেনের কাছে চলে আসছি। ফাইনালি আমরা হচ্ছে বিমানে উঠতেছি। এই যে দেখেন, আমি বলছিলাম না আমরা সবার লাস্ট প্যাসেঞ্জার, এই যে আমরা দৌড়তে দৌড়তে আসছি প্লেনে উঠতে। যাই হোক, দেন আমরা প্লেনে উঠলাম। আমরা হচ্ছে বিমানে উঠেছি। সো ওকে উইন্ডো সাইড দিয়েছি, আমি উইন্ডো সাইড নেই বিকজ আমি উইন্ডো সাইড অনেক ট্রাভেল করছি। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আব্দুর রহমান ও সকলদের পক্ষ থেকে আমি ফ্লাইট স্টুডেন্ট আমিন বিজি 373 নম্বর ফ্লাইটে 5 ঘন্টা 10 মিনিটে ইনশাআল্লাহ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডু পৌঁছাবো। আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। তো এরপরে এখানে এয়ারক্রাফটটা বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল, ওটা হচ্ছে আমরা শুনতেছিলাম ভালো মতো। এখন হচ্ছে ফ্লাই করবে প্লেন, আমার একটু ভয় লাগছে। এত ভীতু মানুষ কখনো দেখিনি, যে প্লেন এখনো উড়েই নেই তার আগে মানে ভয় পায় এমন অবস্থা। মানে আমি কিভাবে হাসি আটকে রাখছি। তো বিমান ছাড়ার আগে আমার একটু ভয় ভয় লাগতেছিল, আর শোভন আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল এই আর কি। দেন আমরা এই যে ফ্লাই করলাম। তো কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসলো। তো বিভিন্ন ভিডিওতে দেখেছি, কিন্তু ঢাকা টু নেপালের খাবারগুলো আসলে এত ভালো না। তো আমাদের কাছে অ্যাভারেজ লাগেছে। একটা স্যান্ডউইচ ছিল, এই যে একটা মিষ্টি টাইপের কিছু একটা ছিল, আর হচ্ছে ম্যাঙ্গো বার। আর হচ্ছে এই খাবারটা খাচ্ছে কেমন টেস্ট এটার। তো খাবারগুলো আহামরি অত একটা ভালো ছিল না আসলে, মোটামুটি আর কি, ঠান্ডা ছিল অনেক বেশি। তো ফাইনালি মনে হয় আমরা চলে আসছি কাছাকাছি, আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে। জানালার পাশে বসা যাত্রীগণ অবতরণকালে জানালার শাটার খুলে রাখবেন। এই যে ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে তার ভয় দেখানো শুরু আমাকে। দেখেন তার সাথে আমি কীভাবে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে কাঠমান্ডুতে নেপালের, এটা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট রিস্কি এয়ারপোর্ট ইন টার্মস অফ ল্যান্ড। এখানে মাঝে মাঝেই হচ্ছে প্লেন ক্র্যাশ কিংবা এরকম ঘটনা আছে। প্যাসেঞ্জার্স ওয়েলকাম টু কাঠমান্ডু। আলহামদুলিল্লাহ সেফলি রিচড। আমরা হচ্ছে এখন নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। সো আমরা প্লেন থেকে নামবো, নেমে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ কালেক্ট করবো। লেটস গো। তো আমরা হচ্ছে বাস থেকে নেমে এখন এই যে নেপাল এয়ারপোর্টের মধ্যে ঢুকেছি। তো আমরা এখন আমাদের ভিসার কাজ করতে আমরা সামনের দিকে যাব। সো ইমিগ্রেশন শেষ করে আমরা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে চলে যাব। তো আমরা এখন আমাদের ইমিগ্রেশনের কাজ করতে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। লাইন কিন্তু অনেক বড়। সো নেপালে যেহেতু অনঅ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা, আপনারা চাইলে এখানে এসে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে ওইখানে হচ্ছে আপনাদের হলো একটা ফর্ম নিতে হবে, পাসপোর্টের ইনফরমেশন প্রোভাইড করে।
আমরা যেহেতু বাংলাদেশ থেকে এই ফর্মটা করে প্রিন্ট আউট নিয়ে এসেছি, আমাদের এই কাজটা এখানে লাগে দিচ্ছে, টাইম কিছুটা সেভ হয়েছে। তো চলো নেপালের ভিসা সম্পর্কিত কিছু ইনফরমেশন দেই। যেহেতু নেপালে অন অ্যারাইভেল ভিসা, সো আমরা আসার আগে গতকালকে বাসায় বসে অনলাইনে নেপালের ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে প্রি অ্যারাইভেল ভিসা নামে একটা ফর্ম আছে, সেটা আমরা ফিল আপ করি। তো ফর্মে আসলে বেসিক কিছু ইনফরমেশন দরকার, যেমন আমরা নেপালে কতদিন থাকবো, নাম ঠিকানা, আর হচ্ছে নেপালের অ্যাড্রেস দিতে হয়, মানে নেপালে আমরা কোন হোটেলে থাকবো সেটার অ্যাড্রেস দিতে হয়। এটা আসলে ভিসার ফর্মে ঢুকলে বোঝা যাবে। আর এখানে হচ্ছে আমরা আমাদের ভিসা ফর্ম আর হচ্ছে পাসপোর্ট আর বোর্ডিং পাস, এই 3টা জিনিস দেখে আমাদের ভিসা ডান করে ফেললাম। তো এটা করে আনাই ভালো, কারণ এখানে না হলে অনেক বেশি হ্যাসেল হয়, অনেক দাঁড়াতে হয়। তো এটা টাইম সেভ করার জন্য এটা হচ্ছে বাসা থেকে করে আনাই ভালো। তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আমাদের লাগেজ কালেক্ট করলাম, দেন আমরা এখান থেকে বের হচ্ছিলাম। দুই পাশে অনেক সুন্দর লাইটিং করা আর অনেক বেশি আলো, তো ভালো লাগতেছিল আমাদের। তো আমরা এয়ারপোর্ট থেকে এক্সিটের যে রাস্তাটা, এটা খুবই সুন্দর, দুই সাইডে মানে খুব লাইটিং করা, আর আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান আছে, কেউ যদি এয়ারপোর্টের মধ্যে করতে চায় সেটাও করতে পারবে। তো আমরা এখান থেকে করিনি। আর আপনাদের জন্য ছোট্ট একটা টিপস হচ্ছে, আপনারা এয়ারপোর্টের মধ্যে যদি মানি এক্সচেঞ্জ করেন, তো সেক্ষেত্রে আপনারা ডলারের রেটটা একটু কম পাবেন। তো আমরা আসলে থামেল থেকে করেছিলাম, ওইখানে আমরা তুলনামূলক বেশি পেয়েছিলাম আর কি। এয়ারপোর্টে সবাই তাদের প্রিয়জনের জন্য ফুল নিয়ে দাঁড়াইছিল, আমাদের জন্য কেউ ফুল নিয়ে দাঁড়াইছিল না। যাই হোক, দেন আমরা এখান থেকে বের হলাম। তো এরপর থেকে বের হওয়ার পর এখানে অনেকে আমাদের দেশের মতো যে ট্যাক্সি ড্রাইভাররা থাকে, তো ওদের সাথে কথা বলছিল শোভন, বাট অনেক বেশি ভাড়া চাচ্ছিল। আমরা বিভিন্ন ব্লগে দেখেছিলাম এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে হচ্ছে ট্যাক্সি নেয়। তো এরপর আমরা চলে গেলাম প্রিপেড ট্যাক্সি সার্ভিসের এখানে। তো এখানে হচ্ছে ফিক্সড প্রাইস, এখানে কোনো বার্গেনিং করা যায় না। তো আমরা এয়ারপোর্ট থেকে আমাদের থামাইলের হোটেল পর্যন্ত যাব, আমাদের এখানে কস্ট পড়েছিল 850 টাকা। এখান থেকে নিলে কোনো বার্গেনিং করা লাগে না, ওরা যে রেটটা বলে এইটাই। জি, এখন আমরা হচ্ছে আমাদের ট্যাক্সির দিকে যাচ্ছি। দেন আমরা আমাদের লাগেজগুলো উঠিয়ে আমরা ট্যাক্সিতে বসে পড়লাম। আসলে এখানে ট্যাক্সি সার্ভিসটা খুব ভালোই আমাদের কাছে লেগেছে। उसने बताया है ना वो लोकेशन। हम दोनों बांग्लादेश से आई है। बांग्लादेश से होटल बुक किया है ना आपने? हाँ, ऑनलाइन से होटल बुक कर दिया। তো আমরা এখন আমাদের ট্যাক্সিতে উঠে গিয়েছি। এখন আমরা হচ্ছে আমাদের হোটেলের দিকে যাচ্ছি থামেলে। এখান থেকে আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে আমাদের হোটেলের দিকে যেতে। তো বেসিক্যালি 15 থেকে 20 মিনিট লাগার কথা, বাট আমাদের ড্রাইভার সাহেব বলছে যে যদি জ্যাম থাকে তখন 30 মিনিট থেকে 40 মিনিটও লাগতে পারে, ডিপেন্ড। আর ট্যাক্সি ড্রাইভারগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ বোঝে না, ওরা হিন্দি বোঝে আর কি, ওদের সাথে হিন্দিতে কথা বলতে হয়। তো আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের হোটেলের কাছে চলে আসছি। আমাদের হোটেলের নাম ছিল পোখারা প্যালেস। তো হোটেলের ইন্টেরিয়রটা ভালো ছিল। আমরা যেহেতু 1 রাতের জন্য থাকবো, মানে কালকে সকালে একদম ভোরে মানে 5টার দিকে আমরা উঠে এখান থেকে চলে যাব। দ্যাটস ওয়াই আমরা রাতের জন্য একদম বেশি লাক্সারিয়াস হোটেল নিইনি, আমরা খুব বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে ছিলাম। তো আমরা আসার 10 দিন আগে অনলাইনে booking.com থেকে এটা হচ্ছে বুক করে রাখছিলাম। তো এখানে পেমেন্ট আগে দিতে হয়নি। তো এখানে আমাদের পার নাইট হচ্ছে 1000 নেপালি রুপি পড়েছিল। আমরা এখন উপরে উঠতেছি 3 তলায়, এখানে কোনো লিফট নাই, আমাদের ট্রলি করে নিয়ে উঠতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর সেগুলো और आप वो देख लो बका तो तुम बैग के नाम से और बैग तो दे ला जैकेट बोलला बैग ही कम জায়গা থাকে না। এটা ছিল আমাদের রুম। তো 1 রাতের জন্য আমাদের কাছে মনে হয়েছে যে ইটস এনাফ আর বাজেট ফ্রেন্ডলি। তো রুমে এসে আমরা কোনোরকম ব্যাগটা রেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি, একটু থামেলটা এক্সপ্লোর করব। আর অনেক বেশি ঠান্ডা লাগতেছে, এই জন্য আমরা টুপি নিয়ে নিছি। এর সাথেও দেখবো যে রাতে কি খাওয়া যায়, কারণ খিদা লাগছে দুজনের। ক্ষুধা লাগছে। আর প্রাণেশ নামে আব্বুর এক স্টুডেন্ট আছে নেপালি, ও আসছে, আমাদের একটু এক্সপ্লোর করে হেল্প করবে, ঘুরে দেখাবে কি আছে। তারপরে আমরা হচ্ছে এই হোটেল থেকে বের হচ্ছি, বাট হোটেল থেকে বের হওয়ার সাথে সাথে দেখতেছি যে অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমাদের, মানে আমরা যে জ্যাকেট পরছিলাম তাতে আমাদের হচ্ছিল না। তো এই জন্য আমরা ভাবছিলাম যে শর্টকাটে তাড়াতাড়ি করে চলে যাই রুমে, বেশিক্ষণ ঘোরাফেরা করব না। তো আমরা চারিপাশের দোকানগুলো দেখতেছিলাম, আর অনেক বেশি লাইটিং, এই জিনিসটা অনেক ভালো লাগছে। থামেলের রাস্তায় এই যে সুন্দর লাইটিং, এগুলো দেখে খুব সুন্দর লাগতেছিল। দেন আমরা খুঁজতেছিলাম আসলে আমরা রাতের খাবারের জন্য হালাল রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। এরপর এখান থেকে আবার একটা মানি এক্সচেঞ্জের দোকান পেলাম। তো এখান থেকে শোভন হচ্ছে মানি এক্সচেঞ্জ করলো, এখানে ডলার রেট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।
দেন আমরা খুঁজতেছিলাম আমাদের রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্ট। এরপরে আমরা খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো এখানে আমাদের সাথে যে ভাইয়া ছিল, ভাইয়া হচ্ছে সাজেস্ট করলো এই রোলটা খাওয়ার জন্য। এটার নাম হচ্ছে কাঠি রোল, ওরা কাঠি রোল বলে। এটা আসলে আমাদের পরোটার মধ্যে হচ্ছে ভেজিটেবল, তারপর চিকেন ভরে আমরা যেরকম খাই, এটা ছিল আসলে ওরকম। কেমন টেস্ট কেমন? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বের হইলাম, আর আমাদের গিম্বেলটা একটু কাজে লাগাচ্ছিলাম। আমরা এখন হচ্ছে রাতে একটু ঠান্ডা এক্সপ্লোর করতেছি, মানে হঠাৎ করে আমাদের অনেক বেশি ঠান্ডা লাগছে। দেন আমরা চলে গেলাম একটা সুপার শপে। এখানে আমরা কালকে দিনের জন্য, মানে কালকে সারাদিন তো আমরা হচ্ছে গাড়িতে থাকবো, এই কারণে কিছু স্ন্যাক্স কিনে নিলাম। আমরা পোখরার উদ্দেশ্যে রওনা করবো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে খাবার কিনে দেন আমরা রুমে চলে যাই। কেনাকাটা কমপ্লিট করে আমরা 12টার দিকে রুমে চলে আসি, যেহেতু আমাদের খুব সকালবেলা আমাদের হচ্ছে রুম ছাড়তে হবে, আর আমাদের বাস হচ্ছে 7টায়, তো 5টার দিকে আমাদের বের হতে হবে। দ্যাটস ওয়াই এই কারণে আমরা তাড়াতাড়ি রুমে চলে আসি। আর ওই দিন এত বেশি ঘোরাঘুরি করিনি, যেহেতু আমাদের খুব সকালে উঠতে হবে। আর এটাই ছিল নেপালের প্রথম দিন, আসলে মানে প্রথম রাত আর কি। আর কালকে কিন্তু সকালবেলা আমরা পোখরার উদ্দেশ্যে রওনা করবো। আর পোখরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন নেপাল, মানে অসম্ভব সুন্দর জায়গা। তো এই ছিল আমাদের নেপালের প্রথম দিন। আর হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, বা আমি প্রফেশনালভাবে ভিডিও মেকও করি না, জাস্ট আমার মেমোরিগুলোকে একটা জায়গায় রাখার জন্যই আমি এই ব্লগিংটা করি। সো আরও আমি কীভাবে ডেভেলপ করতে পারি, সো আপনারা হচ্ছে আমাকে অবশ্যই আপনাদের অপিনিয়ন জানাবেন। এই তো, আর হচ্ছে নেপালের অনেক অনেক গল্প আছে, অনেক অনেক মেমোরিজ আছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। প্রত্যেকটা ব্লগ দেখবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, বাই।